যেতে পারে এখন। হ্যাঁ, শুরু করুন। হ্যাঁ, প্রথমে আমি শ্রী গুরুদেবের চরণ বন্দনা করে আমার অন্তরে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। শিবানন্দ পরিবারের সমস্ত ভক্তবৃন্দকে আমার প্রণাম ও ভালোবাসা জানাচ্ছি। প্রথমেই আমি বলছি, আমি কোনো বক্তা, আমি ভালো একদমই বলতে পারি না। এছাড়া আমার ভাব, ভক্তি, জ্ঞান, গভীরতা সবই কোনোটাই মানে নেই আর কি। গুরু ভাই অসীম পাই, পুরুষোত্তম সহ আরো অন্য ভাই বোনরা খুব সুন্দরভাবে বলেন, শুনি, ভাল লাগে শুনতে। শ্রদ্ধা ইলা সিনহাও খুব সুন্দর বলেন, খুব ভাল লাগে শুনতে। আমি আমার মতো করে বলছি, ভুল ত্রুটি মানে আপনারা ক্ষমা করে দেবেন। আমি বাবার মানে গল্প বলছি আর কি, বাবার গল্প। আমি মানে গুরুদেবের সাথে প্রায় 42 বছর ধরে যোগাযোগ বাবার সাথে। ছাত্র জীবনে বাবার সঙ্গে ছিলাম। বাবা তখন যাতে ভালো মানুষ হতে পারি তার জন্য অনেক কিছু শিক্ষা দিতেন। বন্ধুর মতো মিশতেন, আবার টিচারের মতো প্রশ্ন করতেন। কেমিস্ট্রির নানা রকম ফর্মুলা বাবা জিজ্ঞাসা করতেন, বায়োলজির নানা রকম কোয়েশ্চেন জিজ্ঞাসা করতেন, সহজ সরল ভাবে অনেক কিছু বুঝিয়ে দিতেন। খুব ভালো লাগতো। আমার ভাব ভক্তি কোনোটাই সেরকম নেই, কিন্তু বাবার প্রতি প্রবল আকর্ষণ, এবং সেই আকর্ষণেই বাবার কাছে আজও ছুটে ছুটে যাই। বাবা যখনই আমাদের বাড়িতে আসতেন, বাবা সাথে সাথে থাকতাম। আমাদের বাড়িতে এলে বাবা বলতেন, আমার কাছে কাছে থাকিও, আমাকে বন্ধু মনে করিও। আমরা আপনি বলে সম্বোধন করতাম, বাবা বলতেন, আমি তোমাদের আপনজন, তোমরা আমাকে তুমি বলিও। এবং বাবাকে তখন সন্ন্যাসী বাবা বলে ডাকতাম। আমাদের পাশে বাবার এক ভক্ত মানিক চক্রবর্তী ছিলেন, যার কথা আপনারা কিছুদিন আগে অসীম পাইনের কাছে অনেক শুনেছেন, উনি মারা গেছেন রিসেন্টলি। ওনাদের বাড়িতেও বাবা আসতেন। ওনার বাড়ি আমরা ওনার বাড়িতে যেতাম বাবার কাছে, বাবাও ওদের বাড়ি থেকে আমাদের বাড়িতে আসতেন। বাবা আমাদের বাড়িতে এলে প্রায় এক মাস মতন থাকতেন কখনো কখনো। আবার বাবা চলে গেলে তখন তো ফোনের কোনো যোগাযোগ ছিল না, বাবার সাথে পত্রে যোগাযোগ থাকতো। বাবার পত্র না এলে মনে একটা অভিমান হতো। বাবা এলে পরে সারা বাড়ি ভজনে কীর্তনে মুখরিত হয়ে থাকতো। সেই সময় বাবা উদাত্ত কণ্ঠে প্রচুর স্তোত্রাদি পাঠ করতেন রাত 3টে থেকে উঠে, এবং বাবা তখন নিজের ভজন কীর্তন এই সমস্ত করতেন। খুব ভালো লাগতো শুনতে। তারপর বাবার সামনে বসিয়ে বাবা চণ্ডী পাঠ করাতেন, গীতা পাঠ করাতেন। আমারও খুব ভালো লাগতো বাবাকে বসে চণ্ডী পাঠ শোনাতে। আর তখন তো বয়স কম ছিল, আমারও একটা মানে অন্যরকম অনুভূতি ছিল। বাবা বেড়াতে নিয়ে যেতেন। বাবা বাড়িতে এলেই মানে চাঁদের হাট একটা উৎসব লেগে থাকতো। পরীক্ষা হয়ে গেলে বাবা বেড়াতে নিয়ে যেতেন সঙ্গে করে। প্রথম নবদ্বীপ আমি বাবার সঙ্গেই যাই। তারপরে বাবা একবার এক ভক্তের বাড়ি নিয়ে গেলেন বসিরহাটের টাকিতে। বাবা বললেন, ওরা খুব গরিব, ওদের বাড়ির ওদের ঘরের ছাদ দিয়ে চাঁদ দেখা যায়। আমরা ওদের ওখানে যাব, পাড়ার লোকে বুঝবে যা ওদেরও কেউ আছে, ওদেরও আত্মীয় স্বজন আছে, ওদেরও লোকজন আছে। তা বাবার সাথে গেলাম সেখানে। ওরা খুবই দরিদ্র। ওই বাড়ির ছেলেটির নাম তরুণ বন্দ্যোপাধ্যায়। আগে বাবার কাছে আসতো, আজকাল আর ওকে দেখি না। তারপরে বিএসসি পরীক্ষা দিলাম। বিএসসি পরীক্ষা শেষে বাবা আমাদের বাড়ির সবাইকে নিয়ে পুরী বেড়াতে গেলেন। সঙ্গে আমার কাকু তাপসকান্তি ভট্টাচার্যের পরিবারও গেছিল। আমরা বাবার নির্দেশে ভারত সেবাশ্রম সঙ্গে বেশ কয়েকদিন ছিলাম। আগস্ট মাসের গরম, বাবার সাথে খালি পায়ে হেঁটে আমরা সমগ্র পুরী শহরের মন্দিরে, বিভিন্ন মন্দিরে মন্দিরে যেতাম। দিনের বেলায় তপ্ত রাস্তায় কষ্ট হচ্ছে, খালি পায়ে যেতাম।
হঠাৎ আকাশে মেঘ। বাবা বলতেন, দেখো গোবিন্দ ছাতা ধরেছেন। বাবা ভারত সেবাশ্রম সংঘের সামনে একদিন কুষ্ঠ রোগীদের দান দিলেন। আজকের দানের মতো এত বিপুল আয়োজন তখন ছিল না। বাবা মগ, চিনি, চিড়া, মিষ্টি, ফল নগদ 10 টাকা করে দিলেন। আগের দিন বাবা, আমার বাবা, কাকা এদেরকে নিয়ে কুষ্ঠ কলোনিতে গিয়ে টিকিট দিয়ে আসেন। হয়তো সেই কুষ্ঠ কলোনিটাই আজকের লোকনাথ কলোনি, তখন চিনতাম না। এই দানে ভারত সেবাশ্রমের তখন প্রধান মহারাজ ছিলেন স্বামী মাধবানন্দ। স্বামী মাধবানন্দ তার স্বেচ্ছাসেবকদের নিয়ে বাবাকে সহযোগিতা করেছিলেন দান কার্য চালাতে। তারপর আমরা তো বেশ কয়েকদিন ছিলাম। আগস্ট মাসের একদিন হঠাৎ বর্ষাকাল, খুব গভীর নিম্নচাপ সমুদ্রে। সেই নিম্নচাপে একেবারে 3 তলা বাড়ির ছাদ সমান বালির ঝড়, প্রচন্ড বালি ঘরে টরে ঢুকে যাচ্ছে, ঝড়, প্রচন্ড তুফান, ঝড়, বৃষ্টি। আমাদের সঙ্গে গৌহাটিরও আরেকজন ভক্ত ছিলেন, নাম ফণিলাল গাঙ্গুলি। মানে কখনো কখনো হয়তো মনোমালিন্য, মতভেদ হচ্ছে। বাবা তখন সেই ঝড় দেখে বলেছিলেন যে মানুষের মনের মধ্যে যদি ঝড় হয়, তাহলে প্রকৃতিতেও সেই রূপ প্রকাশ পায়। আর কাছে থেকে সমুদ্রের সেই নিম্নচাপ দর্শন করলাম জীবনে প্রথম। বাবার সাথে সমুদ্রের ধার দিয়ে হেঁটে হেঁটে যেতাম। পাশে বাবা, আরেকদিকে সমুদ্র, জগন্নাথ, সব যেন তখন তো অল্প বয়স, আমার অনুভূতিতে যেন বাবা, সমুদ্র, জগন্নাথ সব একাকার হয়ে যেত। তারপরে বাবা কাশীবাসের প্রথম দিকে একটা ভাড়া বাড়িতে থাকতেন। বাবা সেখানে গিয়ে আমাদের 2 বোনকে বেশ কিছুদিন নিয়ে রাখলেন। বাবার ঘরে তখন কিছুই ছিল না, রান্না করার গ্যাসও ছিল না। কাঠকয়লাতে টিকমিক কুকারে চাল ডাল এসব সিদ্ধ হতো। শীতকাল ছিল, ফুলকপির পাতা বাটা, কাঁচা হলুদ বাটা এসব দিয়ে অন্ন সেবা হতো। বাবা বলতেন ফুলকপির পাতার বাটাটা হচ্ছে খুব ভালো আয়রন টনিক। সেই সময় মামুনি বেনারসে ছিল না। বাবা আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য মামুনির দিদি শিখাদিকে ডিব্রুগড় থেকে এনেছিলেন। তারপরে যাই হোক, এইভাবে বিএসসি পাশ করলাম। বিএসসি পাশ করার পর আমার পরিবারের লোকরা বিবাহ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেলেন, কারণ বাবা রিটায়ার করবেন সামনে। কিন্তু গুরুদেব আমাকে সংসারী হতে বারণ করেছিলেন। বাবা রিটায়ার হয়ে যাবার চিন্তায় মানে আমাকে বিবাহ দিয়ে দিলেন। তারপর সংসার জীবনে এসে নানা রকম অসুবিধার সম্মুখীন হতে হয়। বিয়ের পরে আমার একদিন প্রচন্ড অসুস্থ হয়ে নার্সিংহোমে আমি ভর্তি হই। তখন শ্বশুর বাড়ির লোকরা বাবাকে জানেন না, চেনেন না। নার্সিংহোমের ডাক্তার ছিল আমার মাসি শাশুড়ি এবং মেসো শ্বশুর। আমার প্রচন্ড পেটে যন্ত্রণা করছে, তারা পেথিডিন ইঞ্জেকশন দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছে। আমি মনে মনে ভাবছি, যদি বাবা সেই সময় কলকাতায় এসেছেন তার আগের দিন, আমি মনে মনে ভাবছি যে বাবাকে আমি কি করে বাবার সাথে যোগাযোগ করব। তারপর যাই হোক, নানা প্রতিবন্ধকতার মধ্যে আমি আমার স্বামীকে, বাবা ওই সময় নেতাজি, কলকাতার নেতাজি নগরে পিকে ভট্টাচার্য বলে একজন ভক্তের বাড়িতে এসেছেন। আমি আমার স্বামীকে পাঠালাম সেখানে বাবাকে নিয়ে আসার জন্য। বাবা খবর পেয়েই নার্সিংহোমে ছুটে এলেন। এসে বললেন যে ডাক্তার তোমার রোগ ধরতে পারছে না, তোমার কিডনি ইনফেকশন হয়েছে, তুমি যেমন করে হোক বেরিয়ে আসো। এদিকে তো প্রচন্ড প্রতিবন্ধকতা। আমার ননদ চম্পার তখন বিয়ে হয়নি। আমি খালি চম্পার মধ্যে একটু মানে ঠান্ডা মনোভাব, নম্র মনোভাব। আমি চম্পাকে বললাম, তুমি যেমন করি হোক আমাকে এখান থেকে একটু সাহায্য করো বের করে নিয়ে যাওয়ার। চম্পা বাড়িতে বলে কোন রকমে আমি মানে বাড়িতে চম্পা আলোচনা করার পর কোন রকমে আমি নার্সিংহোম থেকে বেরিয়ে আসলাম। বাবা ওই নেতাজি নগরে পিকে ভট্টাচার্য বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে আমাকে কিছুক্ষণ বাদে বাদে প্রতি 2 ঘন্টা বাদে বাদে বাবা 1 প্লেট করে ফল এবং 2 ঘন্টা বাদে বাদে গরম জল সহকারে ম্যাকফাস খাওয়াতে লাগলেন। আর মামুনি হট ওয়াটার ব্যাগে আমাকে সেক দিতে লাগলো পেটে। এরকম করে মানে আমি 2 দিন বাদে আমি সুস্থ হয়ে গেলাম। তারপরে
মামুনির সাথে আমাকে বাড়িতে এনে দিয়ে গেল, এবং বাড়িতে দিয়ে মামুনি আরো 2 দিন আমার সঙ্গে থাকলো, থেকে আমাকে সেবা যত্ন করে আমি ভালো হয়ে গেলাম। তখন বাবা বললেন যে এই ট্রিটমেন্টটার নাম নেচারোপ্যাথি ট্রিটমেন্ট। সেই আমি নেচারোপ্যাথি ট্রিটমেন্টটা প্রথম শুনলাম। তারপর তো আমরা এবার গোরক্ষপুরে গেছিলাম, নেচারোপ্যাথি ট্রিটমেন্টটা খুব ভালো করেই দেখলাম। তারপরে এই নেচারোপ্যাথি চিকিৎসার জন্য আমরা গোরক্ষপুর গিয়েছি। চিকিৎসার বিবরণ তো আপনারা শিবানন্দ পরিবারে শুনেছেন, অসীম পাইন, সুব্রত ঘোষেরা বলেছেন, আর কিছু বলার দরকার নেই। গোরক্ষপুরে যেতে পেরেছি এটাও বাবার কৃপা, কারণ 2020 সালটা ছিল একটা অভিশপ্ত বছর। করোনার তীব্র মহামারী, এদিকে লকডাউন, এসব কারণে আমরা সবাই মন মেজাজ খারাপ, একটা মানসিক ভাবে ভোগান্তি। নভেম্বর মাসে বাবার নির্দেশে আমার স্বামী অরুণ দৈতারি বেনারসে গেল। বেনারসে যাওয়ার পর বাবা তখনই প্রথম বলেছিলেন যে গোরক্ষপুরে ন্যাচারোপ্যাথি ট্রিটমেন্ট করতে যাওয়ার জন্য। গোরক্ষপুরে যখন আমরা চিকিৎসা, দুবেলা চিকিৎসা হতো, চিকিৎসার বাইরে বাবার কাছে গেলে বাবা বলতেন চিকিৎসার বাদে সময়টা আমার কাছে এসে বসবে। তো বাবার কাছে যেতাম কখনো কখনো, বাবা তখন এটাই বলতেন যে ভোরে ওঠো, হাঁটো, জপ করো, আর ছোট ছোট কয়েকটা উপদেশ দিতেন, বলতেন মেজাজ ফুল তো লাইফ বিউটিফুল। তারপর একদিন বিকেলে বাবা বললেন যে লাইফ উইদাউট প্ল্যান ইজ পেইনফুল, আর লাইফ উইথ প্ল্যান ইজ গেইনফুল। এই উপদেশটা সবার প্রতি প্রযোজ্য, বিশেষ করে যারা এখন নবীন বয়সে, যারা জীবন গড়ছে, তাদের পক্ষে এটা খুবই দরকার। আমি আমার জীবনটাকে গুছিয়ে, মানে বাবার সঙ্গে অনেকদিন ধরে ছিলাম ঠিকই, কিন্তু বাবার উপদেশগুলোকে তো সব নিজে পালন করতে পারিনি। সেজন্য আমার মনে খুবই দুঃখ এবং অনুতাপ যে বাবার সব উপদেশ মেনে নিজের জীবনটাকে গুছিয়ে চলতে পারিনি, যার জন্য অনেক সাফার হচ্ছে। এই তো এই আমি বললাম আর কি, অনেক সময় পার হয়ে গেছে, আজ এই বলেই শেষ করছি। ভুল ত্রুটি সংশোধন হলে আপনারা ক্ষমা করে নেবেন। প্রণাম।